আমন্ত্রণ ২১-এর রাতে। আমাদের আজকের বিষয় সামনের পথ কতটা সহজ। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক, লেখক ও কলামিস্ট মোস্তফা কামাল। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর শিব্বির আহমদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। কামাল ভাইকে দিয়ে শুরু করতে চাই। কামাল ভাই, নির্বাচন হলো, তারপর আজকে শপথ হলো, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ হলো, মন্ত্রিসভার শপথ হলো। কয়েকদিন ধরে বেশ গুঞ্জন ছিল আসলে কে ক্যাবিনেটে যাচ্ছে সেটি নিয়ে। সংবাদ মাধ্যমের ব্যক্তিদের যারা আছে তাদের আগ্রহটা অনেক বেশি ছিল। আপনার কাছে কি মনে হয় যে ক্যাবিনেট কেমন হলো আসলে? ধন্যবাদ আপনাকে। ক্যাবিনেট অবশ্যই ভালো হয়েছে, এক কথায় যদি বলি। তার সাথে সাথে লেজ লাগিয়ে বলতে হয় যে এবারের নির্বাচনটা কিন্তু শুধু ক্ষমতার পালা বদলের নির্বাচন ছিল না, একটা গুমুট ধোঁয়াশা অবস্থা কাটানোর একটা নির্বাচন ছিল, যেটা রাজনৈতিক সরকার দরকার মানে একদম জরুরি, আবশ্যক। কারণ সেটা প্রমাণিত হয়ে গেছে যে বিগত যে সরকারটি ছিল, এই সরকারটিতে একাডেমিশিয়ানে ভরপুর ছিল, খুব উচ্চমানের শিক্ষিত। তারা শিক্ষকও আছেন কয়েকজন, নাম করা শিক্ষক। তো প্র্যাকটিক্যালি 1.5 বছরে তারা চেষ্টার কোনো কমতি করছেন তা কিন্তু নয়। আমরা সমালোচনার জন্য অনেক সমালোচনা করেছি ওই সরকারটির, কিন্তু তারা চেষ্টার কোনো কমতি করেননি। কিন্তু চেষ্টায় অকুলান হয়েছে, কুলায়নি। তো সেটার একটা কারণ হয়ে থাকতে পারে যে রাজনৈতিক দলগুলো এই সরকারটিকে তেমন সহায়তা করেনি। সারাদিন শুধু দাবি নামা দিয়েছে, বায়না নামা দিয়েছে, সকাল দুপুর সন্ধ্যা মিলিয়ে। এই গেল একদিক। আরেক দিক হচ্ছে আমলারাও এই সরকারকে সহযোগিতা করেনি। এতে করে যেই কেউ একটা উপলব্ধি করছিলেন যে ইউনূস সরকার পারছেন না সামলাতে, এটা রাজনৈতিক সরকার দরকার। কারণ রাজনৈতিক সরকারের একটা সুবিধা হচ্ছে কি, তিনি হয়তো অর্থনীতির লোক না, কিন্তু দেখবেন আমাদের ডক্টর শিব্বিরের চেয়ে ভালো ফয়সালা দিতে পারেন অর্থনীতিতে। কিন্তু এটা বাংলাদেশটা এমন এক জায়গা, এখানে একাডেমিশিয়ানে কাভার করে না, প্র্যাকটিশনার বেশি কাজ করেন। ধরেন এই ক্যাবিনেটে যেমন আসছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল আওয়াল মিন্টু, বা রশিদুজ্জামান মিল্লাত, অথবা জাকারিয়া তাহের সুমন, অথবা আমিনুর রশিদ ইয়াসিন, তারা কিন্তু একজন একদম প্র্যাকটিশনার, মারাত্মক প্র্যাকটিশনার অর্থনীতির প্রশ্নে। বিশাল বিশাল প্রতিষ্ঠান চালান, হাজার হাজার কর্মচারী তাদের, এবং লাভজনক প্রতিষ্ঠান চালান। তো ওগুলো তো ছোট্টখাট্ট এক একটা রাষ্ট্র। ওই দৃষ্টিভঙ্গি থেকে আমরা বলতে পারি, কারণ বাংলাদেশের এখন যেটা সবচেয়ে জরুরি, এই সরকার যে একটা ঝুঁকির মধ্যে এরই মধ্যে পড়ে গেছে। শপথ নেওয়ার আগেই লেবুর হালিবাই 120 টাকা, রোজা সামনে, অর্থাৎ রোজা মুখেই সরকারটা এসেছে। অর্থাৎ বাজার, এই রোজার কথা বললেন, মানে এই অবস্থা তো আসলে প্রতি বছরই এটি চলে। রোজা আসলেই মনে হয় কেমন যেন ব্যবসায়ীরা ঝাঁপিয়ে পড়েন। জি, রোজা এমন একটা জিনিস, একদিকে বলছি ধর্মীয় বিষয়, এবাদতের বিষয়, সংযমের বিষয়, কিন্তু অসংযত হওয়ার যত কায়কারবার আছে, খাওয়া দাওয়ার থেকে শুরু করে হাঁটা চলা কেনাকাটা পর্যন্ত, ব্যবসায়িক ক্ষেত্র তো সংযমের সংযমের বদলে অসংযত আচরণ বেশি হয়। আর এই সরকারের জন্য এটা সিগনিফিক্যান্ট কেন, খুব স্বস্তিতে এই সরকার আছে। এই সরকার বলতে আমি নতুন শপথ নেওয়া বা নিতে যাওয়া সরকারের কথা বলছি। এই দলের প্রধান তারেক রহমান সাহেব দেশে আসার আগেই উপলব্ধি করেছিলেন যে সামনের দিনগুলো বড় কঠিন হবে, এবং সেটা তার দলের নেতাকর্মীদেরকে বলেছিলেন যে শুধু নির্বাচন কঠিন হবে না, সামনের দিনগুলোও কঠিন হবে, সামনের রাজনীতিও কঠিন হবে। সেটা কিন্তু আমরা এখন পদে পদে দেখছি। আজকে সকালেও কিন্তু এক কঠিনকে অতিক্রম করতে হয়েছে। সংসদে শপথ নেওয়ার আগেই, শপথ নেবে কি নেবে না, একদিনে 2টা শপথের প্রসঙ্গ এসে গেছে। কঠিন দিয়ে শুরু করলেন আগে, আমরা চাচ্ছিলাম আসলে কতটা সহজ, কোন কাজগুলো আগে খুব সহজে করা। যেহেতু সহজ করে এনেছে, ফয়সালা কিন্তু হয়েছে, একটা মিনিমাইজ করতে না করতে আরেকটা সামনে আসে। তো নিশ্চয়ই আমরা আশাবাদী যে তিনি পেরেছেন। গত কয়েকদিন আপনি দেখেছেন জামাতের আমিরের বাসায় তিনি চলে গেছেন, এনসিপির প্রধানের বাসায় চলে গেছেন, সমান্তরালে পরদিন আবার চলে গেছেন চরমনাই হুজুরের কাছে। অর্থাৎ তিনি সামলানোর একটা চেষ্টা কিন্তু করছেন। আর কেউ যদি যখন মনে করে যে সামনের দিনগুলো কঠিন, তার জন্য কিন্তু সহজ হয়ে যায়। যদি এই উপলব্ধি থাকে যে কঠিনকে জয় করতে হবে, এতে করে তার মধ্যে আর খামখেয়ালি থাকে না, সোজা বাংলা কথা যেটা। তো ওই জায়গায় যেহেতু একটি রাজনৈতিক সরকার এসেছে, আমরা আশা করতে পারি যে সামনে একটা সুন্দর দিন আসবে। আর বিশেষ করে রমজানের কথা বলছি এই কারণে, হোক প্রতি বছরে, কিন্তু এই সরকারটা মাত্র শপথ নিয়েছে আর রমজানটা শুরু হলো, অর্থাৎ রোজা মুখে যেটা বলে,
তো রোজার সময়টা তো কঠিন সময়, এই সরকারকে একটা পরীক্ষা দিতে হবে। আর এমনিতে তো এই কথা তো সত্য, মানুষের একটা অসন্তোষ কাজ করে রমজানের বাজার ঘিরে। জি, সবসময় গত প্রতি 1.5 বছরে বছরই। তো এই কথা সত্য, আমাদের অর্থনীতির সেক্টর কিন্তু একদম ধসে পড়েছে, যেটা প্রত্যাশিত ছিল না মানুষের, বরং আকাঙ্ক্ষা ছিল যে একজন নোবেল জয়ী, যিনি নিজে একজন বিশ্ব সেরা অর্থনীতিবিদ, তার সাথে আছেন সালেউদ্দিনদের মতো লোকজন, বাঘা বাঘা অর্থনীতিবিদ, তারা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, একটা জায়েন্ট। তাদের কিন্তু সম্মানিত হওয়ার জন্য উপদেষ্টা হওয়া লাগে না, তারা এমনিতেই সম্মানিত। তো তারপরও নিষ্ঠুর সত্য হচ্ছে চেষ্টা করেছেন, বহু পদক্ষেপ নিয়েছেন, কুলাতে পারেননি। কিন্তু তো ওই জায়গায় রাজনৈতিক সরকার পারবে, এটা একটা সাধারণ মানুষের একটা দৃঢ় বিশ্বাস, আর ব্যবসায়ীদের একটা বিশ্বাস। কারণ ব্যবসায়ীরা কিন্তু নিষ্পেষিত হয়েছে আওয়ামী লীগের শেষ 3-4 বছর মারাত্মক পর্যায়ে, মুখ খুলে বলতে পারেন, কিন্তু হোঁ হোঁ করতে হয়েছে। গত 1.5 বছরে আবার ব্যবসায়ীরা হয়েছে চরমভাবে তাচ্ছিল্যের শিকার। তারা এই সরকারের কাছে, অর্থাৎ ইউনূস সরকারের কাছে তারা কিন্তু এন্ট্রেন্স পায়নি। চেষ্টা করেছে মাঝে মধ্যে একটু মত বিনিময় করতে, একটু কথা বলতে, কিন্তু না, দেখা গেল যে বরাবরের মতোই ব্যবসায়ীদেরকে মাঝে মধ্যে খলনায়ক বানিয়ে দেওয়া হয়েছে, ভিলেন বানিয়ে দেওয়া হয়েছে, সমানে সবাইকে অপরাধী সাব্যস্ত করা হয়েছে, যেটা আমাদের অর্থনীতিতে কিন্তু চরম ধাক্কা দিয়েছে। তো রাজনৈতিক সরকার নিশ্চয়ই একটা মিনিমাইজ বোঝে, তারা রাজনীতিবিদদের ওই অভিজ্ঞতা আছে কিভাবে মিনিমাইজ করতে হয়, সবাইকে একমুখী করা যায়, একমুখী করা না গেলেও অন্তত কাছাকাছি আনা যায়। ক্যাবিনেট নিয়ে আমি আপনার কাছে আরও বেশ কিছু প্রশ্ন জানতে চাইবো, তার আগে আমি ডক্টর শিব্বির আহমদের কাছে যেতে চাই। আমরা দেখলাম শপথ নিয়ে একটি অনিশ্চয়তা তৈরি হলো ঠিক আগ মুহূর্তে, আসলে কোন শপথ নেওয়া হবে কি নেওয়া হবে না, সেটি অবশেষে আমরা দেখলাম সংসদ সদস্য হিসেবে সবাই শপথ নিলেন এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ বিএনপি নেয়নি। আপনি আসলে এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? জুলাই সনদের ভবিষ্যৎটা আসলে কি, কেমন দেখছেন আপনি? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচককেও ধন্যবাদ। আমি ওটাতে যাওয়ার আগে আমি একটু ভোট নিয়ে একটু পারসেপশন শেয়ার করি ওই পয়েন্টে যাওয়ার আগে, যে আলহামদুলিল্লাহ যে দীর্ঘ পথ পরিক্রমার পর ফেসিবাদী শাসন, ইন্টারিম গভর্নমেন্টের নানা অনিশ্চয়তা, ভোট হবে কি হবে না, নানান মানুষের নানা মত পথ জল্পনা কল্পনা শেষ করে আমরা একটা সুন্দর নির্বাচন করেছি। যদিও কিছু বিতর্ক আছে, ছোটোখাটো কিছু ইস্যুজ আছে, কিছু নির্বাচনের আগে কিছু সহিংসতা হয়েছে, কম বেশি নির্বাচনের পরে কিছু সহিংসতা হয়েছে, কিন্তু সবশেষে মিলে এটা আমাদের গণতন্ত্রের জন্য একটা বিজয় যে আমরা একটা নির্বাচন করতে পেরেছি এবং একটা নির্বাচিত সরকার গঠন হয়েছে। এবং এই নির্বাচনটা আগের যে কোনো নির্বাচনের তুলনায়, এই নির্বাচনের ফলাফল আগের যে কোনো নির্বাচনের তুলনায় এটা একটু ব্যতিক্রমধর্মী। ব্যতিক্রম এই জন্য, অতীতে আমরা যত নির্বাচন দেখেছি, এই নির্বাচনগুলোতে যে দল মেজরিটি পেত বা সরকার গঠন করত, দেখা যেত ঢাকা শহরের সিটগুলো তারাই পেত। এবারে সেটা একটা ব্যতিক্রম ঘটনা, আমরা দেখলাম যে ঢাকা সিটির সিট হাফ হাফ ভাগ হয়েছে। 15টার মধ্যে 8টা বিএনপি পেয়েছে, 7টা জামাত এবং অ্যালায়েন্স পেয়েছে। এবং সারা দেশে ভোটটা খুবই কম্পিটিটিভ একটা ভোট হয়েছে। ভোটের পার্সেন্টেজের দিক থেকে দেখলেও প্রধান দল এবং বিরোধী দল, সরকার দল বিরোধী দল দুদল একটা স্ট্রং কন্টেস্ট করেছে অনেকগুলো আসনে, যে কারণে কিছু আসনে কিছু ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ এসেছে। তো এটা একটা যে শক্ত বিরোধী দল সহ সরকার গঠন হয়েছে, যদিও আসনের জায়গায় অনেক ব্যবধান, 200+ ভার্সেস 70-80, কিন্তু ভোটের পার্সেন্টেজের জায়গা থেকে যদি আমরা দেখি খুব ক্লোজ কন্টেস্ট হয়েছে। এবং ভোটের ক্ষেত্রে আমরা যদি ঢাকা সিটিতে দেখি, ঢাকা সিটিতে ভোট অলমোস্ট 50-50 ভাগ হয়েছে। এবং বিরোধী দল হিসেবে জামাতের জন্য এটা একটা স্ট্রং সাপোর্ট বেস, যে জনগণ তাদেরকে 50-50 একটা ম্যান্ডেট দিয়েছে সিটিগুলোতে বিশেষ করে। তো এটার একটা ভোটের প্যাটার্নটা খুব ইন্টারেস্টিং। এবারে যে বলা হয়েছিল জামাতের এগেনস্টে নারী ইস্যুতে অনেক কথা বলা হয়েছিল, কিন্তু দেখা গেল যে নত্র নিউজের যে রিপোর্টটা তারা করলো 1600 সিঙ্গেল জেন্ডারের কেন্দ্রগুলো অ্যানালাইসিস করে, যে জামাত নারীদের ভোট বেশি পেয়েছে এবং জামাত তরুণদের ভোট বেশি পেয়েছে, যেটা আগে থেকে এক্সপেক্ট করা হচ্ছিল, এবং শিক্ষিত জনগোষ্ঠীর ভোট বেশি পেয়েছে, যে কারণে আমরা দেখছি রিলেটিভলি গ্রামের তুলনায় জামাত শহরে ভালো করেছে এবং ঢাকায় ভালো করেছে, অন্য অন্য সিটিগুলোতেও তাই হয়েছে। এইটা বিরোধী দল হিসাবে জামাতের জন্য একটা স্ট্রেংথ, এবং সরকার দল হিসাবেও বিএনপির কাছে এটা একটা ইন্ডিকেশন যে যদিও আপনি 200+ আসন নিয়ে জয়ী হয়ে এসেছেন, আপনি কিন্তু জনগণের ম্যান্ডেটের দিকে যদি তাকান, তার মানে হচ্ছে জনগণের ম্যান্ডেট এভাবে 50-50 ভাগ হয়েছে, বিশেষ করে আরবান এডুকেটেড এবং সিটিতে। তো এটা আমি মনে করি সরকারকে আগের মতো, এটা অনেকে আশঙ্কা করতেছিল যে 200+ সিট নিয়ে যদি একটা দল আসে আগের মতো ফেসিবাদী হয়ে ওঠে কিনা, তো সেই জায়গাটা আমি মনে করি এইটা আশঙ্কাটা কম। কারণ এখানে ভোটের জায়গা আমরা যদি দেখি যে এডুকেটেড এবং ইয়ং এবং উইমেনদের সাপোর্টটা বিরোধী দলের দিকেও একটা স্ট্রং সাপোর্ট আছে। সো এটা আমি করি না। যেটা আপনি প্রশ্ন করেছিলেন শপথ নিয়ে একটা
ধূম্রজাল তৈরি হয়েছে। আসলে আমাদের এই ইলেকশনটাই তো জুলাই সনদের উপর ভিত্তি করে, জামাত যেমন আগে চাইছিল যে গণভোটটা শুরুতে হোক, আমাদের লেজিটিমেসি তৈরি হোক গভর্নমেন্টের, এবং আমরা দেন নির্বাচনটা করি। ওইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে তো আমাদের গভর্নমেন্টেরই আসলে কোনো লেজিটিমেসি নাই, সংবিধান অনুযায়ী আমাদের অন্তর্বর্তী সরকারেরও কোনো লেজিটিমেসি নাই, এই নির্বাচনেরও লেজিটিমেসি নাই। এই লেজিটিমেসিটা আসতো হচ্ছে জুলাই সনদের মধ্য দিয়ে, আমাদের সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া বা এটা নিয়ে। তো এখন এটা শুরুতে একটা হোঁচট তাহলে বলা যায়। বিষয়টা কি গেল আসলে? আপনি যে বলছেন যে এটা মানে বৈধতা নেই সরকারের, এটা যেমন সরকারের বা নির্বাচনে। বিএনপি, আমি সালাউদ্দিন আহমেদ সাহেবের কথা শুনছিলাম, উনি বলছিল যে এটা তো এখনো সংবিধানে নাই, সংবিধান অন্তর্ভুক্ত হবে তারপরে ওনারা শপথ নেবেন। কিন্তু বিষয়টা তো হচ্ছে আসলে এই নির্বাচনটাই তো সংবিধানে ছিল না, এই অন্তর্বর্তী সরকারে তো সংবিধানে ছিল না, সব কিছুর তো আসলে বৈধতা আসতো হচ্ছে আমাদের জুলাই সনদের মধ্যে দিয়ে। এবং জনগণ কিন্তু রায় দিয়েছে, জনগণ বিএনপিকে ভোট দিয়ে ম্যান্ডেট দিয়েছে, কিন্তু গণভোটে আবার জনগণ হা দিয়েছে। তার মানে বিএনপিকে ভোট দেওয়া মানুষজনও কিন্তু গণভোটে হা দিয়েছে। তার মানে তারা চায় যে জুলাই সনদ বাস্তবায়ন হোক, অ্যারাউন্ড 70% মানুষরা। তো আমি মনে করি বিএনপির ভালো হতো, উত্তম হতো, এটা উচিত ছিল যে জুলাই এই সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে আমাদের জুলাই সনদ বাস্তবায়নের পথে হাঁটা। আমি মনে করি এটা শুরুতেই আমাদের একটু নেগেটিভ ব্যাপার দিয়ে আমরা শুরু করলাম। এটা জুলাইয়ের যে আমাদের এত মানুষ রক্ত দিল, জীবন দিল, আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাচ্ছি, আমরা সে পথে না গিয়ে আমরা আমাদের চিরাচরিত যে বন্দোবস্ত, চিরাচরিত যে সংসদ কাঠামো, মন্ত্রী পরিষদ কাঠামো, সেদিকেই আমরা যাচ্ছি। এটা আমি মনে করি এরকমটা হওয়া উচিত ছিল না। এটা অন্তত জুলাইয়ের যে তরুণরা জীবন দিয়েছে তারা এটা ডিজার্ভ করে না, তারা একটা বেটার জিনিস ডিজার্ভ করে। সেরকম একটি বক্তব্য আমরা পেয়েছি যে এনসিপি নেতা সার্জিস আলম বলেছেন জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু হলো। তিনি এরকম একটি মন্তব্য করেছেন ফেসবুক স্ট্যাটাসে। রাইট, এক্স্যাক্টলি, আমিও তাই মনে করি যে বিএনপির উচিত ছিল জুলাইয়ের এই শহীদদের প্রতি জুলাইয়ের দেখেন, জুলাই হলো বলেই তো আমরা এই নির্বাচনটা পেয়েছি, না তো আমাদের নির্বাচন 24 হলো, আরেকটা নির্বাচন 2029 হতো নিয়ম অনুযায়ী হলে। তো জুলাই হলো বলেই তো আমরা এই ফেসিবাদ থেকে মুক্ত হলাম, জুলাই হলো বলেই ইন্টারিম গভর্নমেন্ট আসলো, এই নির্বাচন আসলো, এবং বিএনপি ক্ষমতায়ও আসলো, মন্ত্রী পরিষদ আমরা গঠন করছি। তাহলে সেই জুলাইকেই যদি আমরা মূল্যায়ন না করি, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে যদি আমরা ধারণ না করি, তাহলে তো মানে আমাদের এই সব কিছুই আসলে আর ওই ভ্যালিডিটিটা থাকে না। আমি মনে করি জনগণের প্রতি, বিশেষ করে তরুণ প্রজন্মের প্রতি এই রেসপেক্টটা বিএনপির পক্ষ থেকে দেখানো উচিত। বিএনপির এটা মনে করা উচিত না যে আমরা 2/3 সমর্থন পেয়ে গেছি বলে আমরা যা ইচ্ছা তাই করতে পারবো। এটা হলে কিন্তু পরিণতি ভালো হবে না, কারণ আমরা আওয়ামী লীগের ফেসিবাদের উত্থান কিন্তু 2/3 দিয়েই হয়েছিল। 2/3 হয়েছে বলে ইচ্ছামতো করে কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করলো, বিএনপিকে কোণঠাসা করলো, জামাতকে কোণঠাসা করলো, বিরোধী মত দমন করে দীর্ঘদিন ক্ষমতায় ছিল। তো আমরা যদি আবার সেই চরিত্রে যাই যে কাউকে পাত্তা দিব না, আমি নিজে যা ভালো মনে করি সেটাই করব, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে আমি বাস্তবায়ন করবো না, তাহলে এটা কিন্তু সেই চরিত্রের দিকেই ইঙ্গিত করে, এবং সেটা অবশ্যই বাংলাদেশের জন্য ভালো হবে না, দল হিসেবে বিএনপির জন্য ভালো হবে না। যদি বিএনপি গণমানুষের আস্থা হারায়, তরুণদের আস্থা হারায়, এটা বিএনপির জন্য আমি মনে করি কঠিন হবে সামনের পথ চলা। জি, আপনার বক্তব্য স্পষ্ট আমরা শুনছিলাম। ডক্টর শিববির আহমেদ বলছিলেন। আমি মোস্তফা কামাল ভাইয়ের কাছে আসতেছি। সামনের পথ কতটা সহজ? কঠিন পথ তো অবশ্যই আছেই, সব চড়াই একটা কঠিন বিষয় আছে। কোন কোন কাজগুলো আসলে সহজেই করা যায় বা করা উচিত বলে প্রথম প্রায়োরিটি কি মনে হয় আপনার কাছে একজন সাংবাদিক হিসেবে বা একজন নাগরিক হিসেবে? এখানে এক প্রশ্নের মধ্যে দুটো জবাব আছে এরকম। টোটাল জিনিসটা নির্ভর করছে আন্তরিকতার উপর। কার আন্তরিকতা? শুধু সরকারের তা নয়, সবার, বিরোধী দলের আন্তরিকতার বিষয় আছে। কারণ এই ফ্যাসিস্ট বলে যাদেরকে গালি দেওয়া হয় তাদেরকে হটানোর বিষয়ে এই দুই দলের কিন্তু কার চেয়ে কার অবদান বেশি হয়তো আরও অনেক দিনই আলোচনা চলবে। তো অবদান হয়তো আরও আলোচনা হবে, বছরের পর বছর হবে, ইতিহাসের অংশ হবে। কিন্তু যে প্রাণগুলো ঝরে গেল, যে রক্ত ঝরলো, এখনও অসংখ্য মানুষ আহত, অসংখ্য মানুষ আছে যে বেঁচে আছে কিন্তু মৃত্যু যন্ত্রণা ভুগছে। তো সেটা দুই দলে যদি আমলে রাখে, অবশ্যই আপনার প্রশ্নের দৃষ্টি বলবো যে সামনের এগিয়ে চলাটা সহজ হয়ে আসবে। কারণ তারা যে বিষয়গুলো নিয়ে মাঝে মধ্যে আক্রমণাত্মক হচ্ছেন, এগুলো কিন্তু আসলে তাদের উভয়কেই প্রশ্নবিদ্ধ করে। সকালেও যেটা হলো, এটা কেমন দেখছেন? সুন্দর বিসমিল্লাতে একটা গলদ কিন্তু হয়ে গেল, খুব জরুরি ছিল না। কারণ বিএনপির সাথে জামাত ইসলাম বা এনসিপির এটা নিয়ে কিন্তু কথাবার্তা হয়েছে, আর একটু হতে পারতো। কিন্তু তারা নিজেরা যেটা করলেন সেটা তো শুধু নিজেদের মধ্যে থাকেনি, গোপন থাকেনি, সেটা গোটা দেশের মানুষ দেখেছে। যারা মারা গেছে তাদের আত্মা হয়তো
কষ্ট পাবে তাদের এই আচরণে। আর যারা জীবিত আছেন, আহত যাদের কথা বলছিলাম আমি, তারা তো এই তথ্যটা জানেন, দেখেছেন যে তাদের রক্তের উপর দিয়ে আসা পরবর্তীতে যে একটা মোহনায় মিলন হলো, এখানে কিন্তু বিএনপি জামাত নানান নামের চেয়ে বেশি হয়ে গেছে যে তারা ছিলেন মজলুম, জুলুমের শিকার ছিলেন। যারা জুলুমের শিকার ছিলেন তাদের মধ্যে যখন এই বিভক্তি, এখন ছোট্টখাট্ট বিষয় আবার কিন্তু এক হয়ে গেলেন, শপথ নিলেনও। তো কেউ জুলাইকে অস্বীকার করছেন সেটা কিন্তু না, আসলে শিকারের মধ্যে একটা রকম ফের দেখছি, বয়ানের মধ্যে একটা ভিন্নতা দেখছি, এটাও কাম্য ছিল না। এই মুহূর্তে দরকার যেটা শুধু সরকারের জন্য নয়, বিরোধী দলের জন্য, কারণ বিরোধী দলটি তো অত্যন্ত সক্ষম, সামর্থ্যবান, অভিজ্ঞ, প্রচুর শিক্ষিত লোক আছেন এখানে। তো তারা তো ইচ্ছা করলে সরকারকে চাপে রাখবেন, এটাও স্বাভাবিক, চাপে রাখাও দরকার। কিন্তু এমন এমন বিষয়কে সামনে এমন মাত্রায় আনছেন যে যেন বোধহয় শপথটাই হবে না আজকে। তাদের উভয়ের মনে রাখা দরকার যে গত 1.5 বছর ধরে নির্বাচন হবে কি না এই প্রশ্নে তারা আক্রান্ত ছিলেন, ভয়েও ছিলেন। নির্বাচন হওয়ার পরও তো ভাই কথাবার্তা ছিল যে ইউনূস মনে হয় ক্ষমতাটা ছাড়বে না। কালকে যখন তিনি বিদায়ী ভাষণ দেন তখনও যে ছাড়ছেন কিনা এখনও কিন্তু সন্দেহ আছে, যে হয়তো চলে গেছেন কিন্তু বোধহয় কিছু রেখে গেছেন। এখন এটা দোষের তা বলা যাবে না, কারণ মানুষ প্রতারিত হতে হতে 17-18 বছর এক ধরনের প্রতারিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, ওইটার চর্চা তো রয়ে গেছে। তো এই মুহূর্তে বরং সংসদ যখনই শুরু হবে বা সরকার যখনই তার ফাংশন শুরু করবে, জামাতে ইসলামের বা এনসিপির উচিত হবে সরকারকে একেবারে অন্ধ সহযোগিতা তা নয়, সমালোচনাও করা। বিশেষ করে অর্থনীতির চাকা ঘোরানো খুব জরুরি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকে আনা খুব জরুরি। এটা গায়ের জোরে হবে না, জবরদস্তিতেও হবে না, খুব নির্দেশনা দিয়েও হবে না। সেটা উভয় পক্ষ যদি একসাথে আসে আপনি দেখবেন বার্তা পৌঁছে যাবে সবার কাছে। তো সেটা ড্রাই রানরা হতে পারে এই রমজান দিয়ে, বাজার পরিস্থিতি দিয়ে, তারা উভয় ভূমিকা রাখতে পারেন। কিন্তু যদি শুধুই ক্ষমতা কেন্দ্রিক পরিবর্তন হয়ে থাকে তাহলে সামনে অবশ্যই কঠিন দিন আছে। বাজার কিভাবে আসলে নিয়ন্ত্রণ করা যাবে? বাজার নিয়ন্ত্রণের বিষয়টা, বাজার এখানে যারা ম্যানিপুলেট করে তাদের একজনও বিদেশ থেকে এসে করে না, চান্দের দেশ থেকেও কেউ আসে না। আমরা যাদেরকে সিন্ডিকেট বলি, এই সিন্ডিকেট কিন্তু একসময় সম্মানের অর্থ ছিল, খুব সম্মানজনক অর্থ। কেউ যদি বলতো যে আমি সিন্ডিকেট মেম্বার, আমরা ধরে নিতাম ঢাকা ইউনিভার্সিটি বা কোনো ইউনিভার্সিটির সিন্ডিকেট মেম্বার বুঝি। গত বছর কয়েক ধরে ও সিন্ডিকেটের মেম্বার বোঝে যে ওকে পেঁয়াজের কারবার করে নাকি আলুর কারবার করে, কোনটা পরিবর্তন হয়ে গেছে, গালির মধ্যে চলে আসছে। আপনি কিছু কিছু প্রতিষ্ঠানও একসময় আমরা কিন্তু দেখেছি যে প্রতিষ্ঠানের নামের সাথে তারা সিন্ডিকেট রাখে, চমৎকার স্মার্ট শব্দ, অ্যাসোসিয়েশনের বদলে তারা সিন্ডিকেট শব্দটা ব্যবহার করে। গত কয়েক বছর কিন্তু সিন্ডিকেট মানেই হচ্ছে কালোবাজারি, সিন্ডিকেট মানে হচ্ছে দুষ্ট চক্রের কেউ না কেউ। তো এবার তারা এই দুটা দল মিলে, সরকার তো পারে, সরকার নির্দেশনা দিবে, ম্যাজিস্ট্রেট দিয়ে পারে না ভাই, এটা প্রমাণিত। এই সরকারও চেষ্টা করেছে, ইউনূস সরকার কম চেষ্টা করেনি, কিন্তু তবুও বাজার মোটামুটি একটু নিয়ন্ত্রণে এনেছিল। আওয়ামী লীগ কি চেষ্টা কম করেছে? চেষ্টায় কুলায় নাই দেখে ওই প্রধানমন্ত্রীর কিন্তু রেসিপি দেওয়া লাগতো যে মরিচের বদলে কি খাবেন, আলুর বদলে কোনটা, পেঁপের বদলে বেগুনি, বেগুনির বদলে পেঁপে। এই যে নানান রেসিপি, ডিম কিভাবে শুকাবেন, ডিমও নাকি শুকানো যায়, নানান রেসিপি তার দেয়া লাগতো। এটা কিন্তু শখে না, কাঁঠাল বা মস্করা করার জন্য না, কাঁঠাল দিয়ে কিভাবে করা যায়, লতি দিয়ে কিভাবে মাংস রান্না যায়, তো যেগুলো করা লাগছে এগুলো কিন্তু শখে না বা ব্যঙ্গ করার জন্য না, এক ধরনের অসহায়ত্বের কারণে এগুলো করা লেগেছে। কুলাতে পারেননি, তাদেরও কিন্তু বড় বড় ব্যবসায়ী ছিল। তো এখন যারা এসেছেন, আমি কয়েকটা নাম তো উচ্চারণ করলামই, তারা কিন্তু আমাদের অর্থনীতির জগতে, বাজার ব্যবস্থাপনা জগতে আইকনের মতো। তারা জানেন কি করতে হবে, কোথায় টোকা দিলে কি হয়, খাতুনগঞ্জে কোন কারবার, চকবাজারে কোন কারবার, বললাম এত সবই তো সবাই জানেন আসলে যে কি। তো সেই সাথে এতটুকু যদি জানেন, মনে রাখেন যে জুলাই পরবর্তীতে কিন্তু এই ফসল আমাদের অনেক প্রাণের বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে এই ফসল বা এই অবস্থান আমাদের, সেটা মনে রাখলে অবশ্যই তারা সফল হবে। একটু ক্যাবিনেটের কথা বলছিলাম যে আপনার কাছে ক্যাবিনেটের বিষয়টি একটু জানতে চাইবো। আমরা এক সময় দেখেছি যে বিএনপির পক্ষ থেকে আমরা ক্যাবিনেটের নাম দেখেছি ডক্টর খলিলুর রহমান, তার ব্যাপারে বিএনপির এক সময় আপত্তি ছিল, পদত্যাগের দাবি তুলেছিলেন, পদত্যাগের দাবি হচ্ছিল। অনেকেই আমাকে এই প্রশ্নটি করেছেন যে আসলে কেন, খুব আলোচিত বিষয়টা, রাস্তাঘাটও আলোচিত। আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হচ্ছে এটা একেবারে একটা রাজনীতি। কারণ আমাদের রাজনীতিবিদদের সুবিধা আছেন, তারা সকালে একটা বলবেন, দুপুরে আরেকটা বলবেন, বিকালে গিয়ে আরেকটা বলবেন। আপনি যদি জিজ্ঞাসা করি, বলে যে রাজনীতিতে এরকম টুকটাক বলতে হয়, তো তখন প্রশ্ন আসে, ঘরে বলেন, ভাবির সাথে, বাচ্চাদের সাথে, এগুলো 3 বেলা 3 কথা বলে বাসায় গিয়ে দেখেন তো রাতের বেলা কী অবস্থা হয়। তো আমাদের জনগণের সাথে বলেন কেন? ডক্টর খলিল সাহেবের বিরুদ্ধে অভিযোগটা কি পরিষ্কার করেছিলেন কেউ?
অর্থ হচ্ছে তাকে একটা গালি দিতে হবে, তাকে মাঝে মধ্যে বলতে হবে ইউনুসের খাস লোক, কখনো বলতে হবে আমেরিকার খাস লোক, এটা ওটা বলে তার পদত্যাগ চাইবেন, আবার তার সাথে মিতালিও করবেন। এগুলো সংঘর্ষ করে। জুলাই কিন্তু ওই বার্তাও দিয়ে গেছে আমাদেরকে যে এই গোঁজামিল, যেটা দুই বেলা দুই কথা বলাটা বন্ধ হয়তো করতে পারবেন না রাজনীতিবিদরা, এটা বন্ধ করা বড় কঠিন, অন্তত কমাতে পারবেন, মাত্রাগতভাবে কমাতে পারবেন। আমাদের জানা মতে ডক্টর খলিল একজন জায়ান্ট ফিগার কূটনীতিক অঙ্গনে, অত্যন্ত সক্ষম মানুষ। তিনি অনেক কাজ করেছেন এই ডক্টর ইউনূস সরকারের সাথে, এর আগেও তার অবদান আছে প্রশাসনে, কূটনীতিতে। বিএনপি নিশ্চয়ই বুঝে শুনেই তাকে এনেছে, না বুঝে আনেনি, বা এটা খেলা করেনি যে তাকে তার সমালোচনাও করলাম তাকে আবার আনলামও। কিন্তু কতগুলো জায়গায় কিন্তু খেলা কম করা ভালো। কূটনীতি, অর্থনীতি, ধর্ম, অবশ্যই এগুলোতে যার কাজ যেটা তাকে সেটা করতে দিলে তিনিও ইনট্যাক্ট থাকেন, তার মেধা শার্প থাকে, তাকে বিতর্কিত না করা ভালো। আবার যেহেতু আলোচনা হচ্ছে, ব্যাপক আলোচনা হচ্ছে আজকে এই বিষয়টা, তো এতে করে তারা যদি এখানে একটা স্বচ্ছতার পরিচয় দিতে থাকেন, আগে দেননি এখন যদি দিতে থাকেন, নিশ্চয়ই বিতর্কটাও কেটে যাবে, এই প্রশ্নগুলো একটা জায়গায় আসবে। জি, আপনার কাছে আবারও আসবো। আমি ডক্টর শিবির আহমদের কাছে আসতে চাচ্ছি। আপনি এই বিষয়টি আসলে কিভাবে দেখছেন, যে একসময় বিরোধিতা করলাম, এখন ক্যাবিনেটে? জিনিসটা ইন্টারেস্টিং, কামাল ভাই বলছিলেন এটা ওই যে আমাদের স্কাইপ কেলেঙ্কারির সময় আমরা একটা ঘটনা দেখেছিলাম যে তুমি দাঁড়ায় যাবা, আমি বসিয়ে দিব, লোকে দেখুক আমাদের মধ্যে কোনো খাতির নেই, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তো রাজনীতিবিদরা অনেক সময় এই জিনিসটা করেন, যে এটা আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি এত বিরোধিতা করলো, তখন মনে হচ্ছে খলিল সাহেবের সাথে বিএনপির অনেক দ্বন্দ্ব আছে, ওনারা চান না, অন্য কোনো পক্ষ চাচ্ছেন, ওনারা সরাতে পারছেন না। কিন্তু এখন দেখা গেল এই পুরো ক্যাবিনেট থেকে আগের উপদেষ্টা পরিষদ থেকে একজনকেই মন্ত্রী বানানো হচ্ছে, সেটা সেই খলিল সাহেব। তো এইটা আমি মনে করি মানে কিছু একটা রহস্যের গন্ধ এখানে আছে। ব্যাপারটা এরকম কিনা যে খলিল সাহেবের সাথে বিএনপির আগেই তলে তলে সম্পর্ক ছিল এবং তিনি আসলে তাদেরই লোক, এতদিন প্রকাশ করেননি। কারণ একটা অসুবিধা তো আছে, যেমন ছাত্রদের প্রতিনিধি হয়ে যে 2-3 জন মন্ত্রী ছিল ক্যাবিনেট উপদেষ্টা পরিষদে, তাদের ব্যাপারে কিন্তু বিএনপির দাবি ছিল যে আপনাদের সমর্থিত দল যেহেতু নির্বাচন করছে, আপনারা পরিষদে থাকতে পারবেন না, উপদেষ্টা পরিষদে, তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। যদিও তারা অফিসিয়ালি এনসিপিতে যোগ দেয় নাই, একজন যেমন মাহফুজ পদত্যাগ করে এনসিপিতে যোগ দেন নাই, আসিফ যোগ দিয়েছেন কিন্তু নির্বাচন করেননি, তারপরেও ওনারা কিন্তু পদত্যাগ করতে হয়েছে এবং এটা বিএনপির দাবি ছিল অন্যতম, যে উপদেষ্টা পরিষদে কোনো দলের প্রতি অ্যালাইন লোক থাকতে পারবে না। কিন্তু খলিল সাহেবের ব্যাপারটা ভিন্ন দেখা গেল। খলিল সাহেব, এখন তো বোঝা গেল খলিল সাহেবের সাথে অবশ্যই বিএনপির বোঝাপড়া ছিল, যোগাযোগ ছিল, এবং তিনি উপদেষ্টা পরিষদেও ছিলেন, তিনি কিন্তু পদত্যাগ করেননি আগে। তো এটা কেউ চাইলে প্রশ্ন তুলতে পারে, তাহলে বিএনপি পন্থী একজন বিএনপির মন্ত্রী হতে পারেন এরকম ঘনিষ্ঠ কেউ একজন সরকারে ছিল এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে তিনি কোনো ভূমিকা রাখছেন কিনা, এটা জাস্ট অভিযোগ করলে কেউ করতে পারে, আমি অভিযোগ করছি না। তো এটা এরকম একটা ব্যাপার আর কি, যে ইয়ে হলো প্রশ্নবিদ্ধ ব্যাপার হলো, যে এতদিন আমরা বিরোধিতা করলাম উপরে উপরে, তলে তলে সম্পর্ক রেখেছি, এখন তাকে আবার মন্ত্রিত্ব দিয়ে পুরস্কৃত করছি। এনিওয়ে, মানে ওনার ক্যালিবার নিয়ে বা এক্সপার্টিস নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, উনি নিঃসন্দেহে কামাল ভাই বলছিলেন ওনার এক্সপার্টিস আছে, সেটা আলাদা ব্যাপার। তো এনিওয়ে, সব কিছু মিলে আমি যদি বলি যে আমরা একটা গুড স্টার্ট শুরু করছি, ভালো স্টার্ট হয়েছে, এটা আগের যে কোনো সময়ে নির্বাচনগুলো থেকে এই জন্য ব্যতিক্রম যে আগের নির্বাচনের পরে সরকার দল বিরোধী দলের মধ্যে একটা বাঘে মহিষের সম্পর্ক থাকতো, নির্বাচন বর্জন করত, সংসদে যাব না, শপথ নিব না, বা নির্বাচনকে বড় ধরনের কারচুপি হয়েছে এ ধরনের অভিযোগ করা, সূক্ষ্ম স্থূল এরকম মুখ দেখা দেখি হতো না, আমরা 91 থেকে এরকম দেখে আসছি। এবারে নির্বাচন এবার ব্যতিক্রম, ভিন্ন চিত্র নির্বাচিত হয়েছেন তারেক রহমান সাহেব, ডাক্তার শফিকুর রহমান সাহেবের বাসায় গেলেন, ওখানে ওনাকে ফুল দিয়ে বরণ করা হলো, নাহিদের বাসায় গেলেন, চরমনাই পীরের সাথে দেখা করলেন, এটা একটা গুড স্টার্ট। আবার বিরোধী পক্ষ থেকে নির্বাচনের দিন সন্ধ্যায় আমি জামায়াতের আমিরের যে সংবাদ সম্মেলন, ওখানে উনি বলছিলেন যে আমরা ছোটোখাটো জিনিস নিয়ে পড়ে থাকবো না, যে নির্বাচনে যে ছোটোখাটো কারচুপি হয়েছে বা সহিংসতা হয়েছে বা হয়েছে এরকম কিছু নিয়ে আমরা পড়ে থাকবো না, যদি বড় কোনো মেজর ইনসিডেন্ট দেখি সেটাকে আমরা প্রশ্ন করব এবং জবাব চাইব। তো এটা একটা ভালো স্টার্ট যে সরকার দল বিরোধী দল দুটোই, এবং জামাত বলেছে যে তারা একটা বেস্ট অপোজিশন পার্টি হবে, যারা সরকারকে ট্র্যাকে রাখার জন্য সরকারের বিরোধিতা করবে, আবার দেশের স্বার্থে সরকারকে সহযোগিতা করবে। সো এটা আমি মনে করি সরকার দল বিরোধী দল দুটো আমরা বেশ দুটা দল পেয়েছি বহুদিন পরে, যারা দেশের স্বার্থে কোঅপারেট করবে। সো আমি মনে করি এটা আমাদের জন্য, আমাদের ডেমোক্রেসির জন্য ভালো। তবে আমি বলবো যেটা
যে জিনিসটা খারাপ হয়েছে, নির্বাচনের আগে আমরা যদিও মেজর সহিংসতা দেখিনি, বেশ কিছু জায়গায় জামাতের নারীদের উপর হামলা এবং শেরপুরে একটা খুন হয়েছে জামাতের একজন নেতা, এই কয়েকটা ঘটনা ছাড়া মেজর ঘটনা আমরা দেখিনি সহিংসতা, ইভেন নির্বাচনের দিনও। কিন্তু নির্বাচনের পরের যে সহিংসতাটা হয়েছে, এটা বিএনপির দরকার ছিল কন্ট্রোল করা। এই জিনিসটা খারাপ হয়েছে। আমরা নির্বাচন পর্যন্ত যদি সুন্দরভাবে করতে পারি, 16 বছর ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করলাম, নির্বাচনের পরে হাতিয়ায় দর্শনের অভিযোগ হলো, দুই তিন জায়গায় 2-3 জন খুন হলো, অনেক জায়গায় বিএনপির বিদ্রোহী গ্রুপের উপর হামলা হলো, জামাতের উপর, এনসিপির উপর, মোর দ্যান 200 জায়গায় হামলা, বাড়িঘর ভাঙচুর এ ধরনের হয়েছে। এবং বিএনপির একজনের দেখছিলাম আমি, যে একজন নেতার ভিডিও দেখছিলাম, যে বিএনপি হয়ে বিএনপির বাড়িতে ভাঙচুর করলি, পুরো বাড়ি ভাঙচুর করা হলো, জামাতের এনসিপির অনেকের বাড়ি ভাঙচুর করা হলো। এই নির্বাচন পরবর্তী যে সহিংসতাটা, এইটা আমাদের এখানে একটা কালো দাগ পড়লো এই নির্বাচনে। আমি মনে করি এটা সুষ্ঠু বিচার হওয়া উচিত এই ঘটনাগুলোর, এবং বিএনপি ক্ষমতায় নিয়ে প্রথম যে কাজটা করা উচিত, সেটা আমি মনে করি হচ্ছে নির্বাচন পরবর্তী যারা সহিংসতা করেছে এই বিচারটা করা উচিত। নাম্বার 2 হচ্ছে, আমাদের সামনে রমজান আসছে, রমজানে অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু কিছুটা কন্ট্রোলের মধ্যে ছিল রমজানের বাজারগুলো, এইটা নিয়ন্ত্রণ করা দরকার। কারণ চাঁদাবাজ যারা, তারা দলীয় সরকার আসলে আরও বেশি আগ্রহী হয়ে ওঠে, চাঁদাবাজ সিন্ডিকেট, কারণ তারা ক্ষমতার এক ধরনের সাহায্য সহযোগিতা পায় অনেক সময়, সে কারণে। এর বাইরে আর কি চ্যালেঞ্জ আপনি বলছেন? সেটি মোস্তফা কামাল ভাই বলছিলেন যে বাজার নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ। আপনি অর্থনীতির প্রফেসর, আপনাকে অর্থনীতির অবস্থা আসলে কেমন, সেই চ্যালেঞ্জটা আসলে কতখানি? অর্থনীতির চ্যালেঞ্জটা এই সরকারের একটা অনেক বড় চ্যালেঞ্জ হবে আমাদের জন্য। প্রথমত হচ্ছে যে গত 15-17 বছরে আমাদের বিশাল অঙ্কের অর্থ লুটপাট হয়ে গেছে, দেশের বাইরে পাচার হয়ে গেছে। আমাদের ব্যাংকগুলো, বেশ কয়েকটা ব্যাংক অলমোস্ট দেউলিয়া হয়ে গেছে, 4-5টা ব্যাংকে কম্বাইন করে একটা করা, কোনো মতে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। আমাদের অনেক মেগা প্রজেক্টের নামে লুটপাট দুর্নীতি হওয়ার কারণে আমাদের হিউজ বৈদেশিক ঋণ আমাদের ঘাড়ের উপর আছে, এবং বাজেটের একটা গুরুত্বপূর্ণ সিগনিফিক্যান্ট অংশ হচ্ছে আমাদের শুধু ইন্টারেস্টই পরিশোধ করতে হচ্ছে বৈদেশিক ঋণের। তো আমি মনে করি এই জায়গাটাতে একটা স্টেবিলিটি আনা দরকার অর্থনীতির জায়গায়। এটা আমাদের রাজস্ব কিভাবে বাড়ানো যায় সেটা একটা বড় চ্যালেঞ্জ হবে। পরিবেশ সৃষ্টি করা, কর্মসংস্থান সৃষ্টি করার কথা সেটা বিএনপি বলেছেই। কর্মসংস্থান সৃষ্টি করাটা একটা বড় চ্যালেঞ্জ, বিএনপি বলেছে, এটা জামাতও বলেছিল, কর্মসংস্থান সৃষ্টি করা। কারণ আমাদের যে জুলাই হলো, এটারও কিন্তু শুরুতে মেইন রিজন হচ্ছে কর্মসংস্থান রিলেটেড এবং বৈষম্য রিলেটেড। তো আমি মনে করি বৈষম্যমুক্ত একটা কর্মসংস্থানের পরিবেশ তৈরি করা, বেকারত্ব কমানো। বিএনপি যদিও বেকার ভাতা দেওয়ার কথা বলেছে, আমি মনে করি না এটা আমাদের দেশে ফিজিবল। এটা আমি আশা করব বিএনপি রিভিউ করবে, কারণ বেকার ভাতার কথা 2001 সালেও বিএনপি বলেছিল, বাস্তবায়ন করা সম্ভব হয় নাই। এবারও বলেছে এটা আসলে বাস্তবায়নযোগ্য না, কারণ আমাদের দেশে ইনফর্মাল ইকোনমি বেশি, কে বেকার না, এটা আইডেন্টিফাই করা যেমন চ্যালেঞ্জ। অ্যাট দ্য সেম টাইম আমাদের এই এত ছোট অর্থনীতির জায়গায় যেটা হবে, গরিবী হালতের অর্থনীতিতে বেকার ভাতা দিলে বরং আরও বেকারত্ব উৎসাহিত হতে পারে, যে ফ্রি যদি একটা ভাতা পাই তাহলে আর কাজ করার দরকার কি। এটা হতে পারে আবার ভিক্ষাবৃত্তির ক্ষেত্রে আমরা অনেক সময় এটা বলি, রাইট, হাত পাতলেই তো পাচ্ছি। আবার এট দ্য সেম টাইম অনেকের মধ্যে আমাদের ভলেন্টারি আনএমপ্লয়মেন্টের একটা, যে স্বেচ্ছায় বেকার থাকার একটা টেন্ডেন্সি আছে। কেউ আছে যে আমি রাজনীতি করব, গ্র্যাজুয়েশন হয়েছে কিন্তু আমি আরও 10 বছর রাজনীতি করব, জব করব না, এই টেন্ডেন্সি আছে। তারা কিন্তু ফাও এসে এই অর্থের জন্য হাত পাততে পারে। তো আমি মনে করি এইটা দিলে যেটা হবে, যার দরকার সেও এসে এই ভাতাটা নেবে, যার দরকার নাই সেও এসে ভাতাটা নেবে, এটা একটু ফ্রি। তার চেয়ে বরং আমি মনে করি জামাতের, বিএনপির উচিত, জামাতও যেসব প্রস্তাবনাগুলো দিয়েছে ওর মধ্যে যেটা দেশের জন্য ভালো কল্যাণকর সেগুলো কিছু অ্যাকোমোডেট করা। যেমন বেকার ভাতার এগেইনস্টে জামাত বলছিল যে আমরা বেকার ভাতা দিব না, কর্মসংস্থান দিব, কিন্তু এই ট্রানজিশনাল পিরিয়ডে বেকাররা যে কষ্টের মধ্যে থাকে সেজন্য আমরা একটা সুদমুক্ত লোন দিব, যাতে করে লোন দিলে হবে কি সবাই এসে হাত পাতবে না, কারণ এটা তাকে পরিশোধ করতে হবে। শুধুমাত্র যারা খুব ক্রাইসিসে আছে, 2-3 বছর লাগে চাকরি পেতে, ওই সময়টাতে যার ক্রাইসিস আছে সে একটা লোন নিল এবং সার্ভাইভ করলো, পরবর্তীতে চাকরি পেলে এটা সরকারকে পরিশোধ করে দিল। তাহলে আমার বাজেটের উপরেও চাপ বেশি পড়লো না, আবার এটার মিস ইউজও হলো না, যেহেতু আমি লোন হিসেবে দিচ্ছি আবার ফেরত দিতে হবে। তাই মনে করি এরকম সরকার দল, বিরোধী দলের চাইলে তাদের প্রস্তাবিত যে ইশতেহারগুলো ছিল ওগুলো রিভিউ করা উচিত। সব বাস্তবায়ন করতে হবে এটা জরুরি না। যেই জিনিসগুলো ইভেন বিরোধী দলের প্রস্তাবনায় ছিল সেগুলো ভালো হলে করা উচিত। যেমন তারেক রহমান সাহেব যাত্রাবাড়িতে বলেছেন যে যাত্রাবাড়িতে একটা ইপিজেড করব, আমি মনে করি না এটা ফিজিবল। আমরা চাই ঢাকাকে ডিসেন্ট্রালাইজ করব, গ্রামের দিকে করেন ইপিজেড, ঢাকার ভিতরে ইপিজেড করা দরকার নাই। এটা যদিও হয়তো বক্তৃতার সময় বলে ফেলছে, কিন্তু এটাকে গো ধরে বসে
থাকার কিছু না, আপনি অ্যাসেস করেন, অ্যাসেস করে দেখেন যাত্রাবাড়িতে এটা ফিজিবল না, আমরা ঢাকা থেকে চাপ কমাতে চাই, যাত্রাবাড়িতে এত বড় জায়গাও নাই, এরিয়াও নাই। তো এ ধরনের প্রতিশ্রুতি যেগুলো ফিজিবল না অথবা বলার জন্য বলা হয়ে গেছিল, ভুল করে বলা হয়ে গেছিল, আমি মনে করি সেগুলোতে গো ধরে বসে না থেকে রিভিউ করা উচিত, রিঅ্যাসেস করা উচিত। করবেন নিশ্চয়ই। কামাল ভাই, আপনার কাছে আমার প্রশ্ন, রাষ্ট্রপতি কে হবে সেটি নিয়ে একটি এখানে প্রশ্ন একটু যোগ আছে। করি এই বিষয়টার না, সাথে। যোগ করার পরে আমাকে বিরতিতে যেতে হবে আসলে। কিন্তু বিরতিতে যাওয়ার আগে আমি আপনাকে এই বিষয়টি আগে জানিয়ে রাখি যে রাষ্ট্রপতি কে হবে সেটি নিয়ে আলোচনা চলছে। আরেকটি হচ্ছে যে উচ্চকক্ষ কিভাবে আসলে গঠন হবে সেই বিষয়টি আপনার কাছে জানতে চাইব। দর্শক, একটি বিরতি নিচ্ছি, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন ২১-এর রাত। আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক, লেখক ও কলামিস্ট মোস্তফা কামাল এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর শিব্বির আহমেদ। বলতে চাচ্ছিলাম জি, আমি আপনার কাছে বলতেছিলাম যে আসলে রাষ্ট্রপতি নিয়ে এত আলোচনা কেন, কে হচ্ছেন রাষ্ট্রপতি? সেটাও শেষ পর্যন্ত সমস্যা হবে না। বিএনপির নিশ্চয়ই এই বিষয়ে পরিকল্পনা আছে। এখন যেসব নাম উচ্চারিত হচ্ছে গণমাধ্যমের জায়গা থেকে, আমি ওই নামগুলো উচ্চারণ না করাটাই বোধহয় শোভনীয় হবে, ভালো দেখাবে না সেটা। এখানে সংসদের কক্ষের কথা বলছেন আপনি, কিন্তু যেভাবে শুরুটা হলো, এর মধ্য দিয়ে এখন যে একটা কক্ষ আছে এটাই যেন প্রশ্নবিদ্ধ না হয়, এরপরে দ্বিকক্ষ। কারণ যখন দুটা দলের মধ্যে উপলব্ধিগত একটা ঐকমত্য আসবে বা কাছাকাছিও আসবে, সেটা কোনো ম্যাটার হবে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত তাদের নিয়তে গোলমাল থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি দেখেন প্রশ্ন আসে কিভাবে, যে কি ভোটের অনুপাতে করবেন নাকি আসনের অনুপাতে করবেন। অর্থাৎ রাজনীতিবিদদের মধ্যে কিন্তু তারা প্রত্যেকেই যথেষ্ট ট্যালেন্ট, তাদের যার যার জায়গায়, কোনো সন্দেহ নেই। শুরুতে যেটা বলছিলাম, যিনি ইকোনমিক্সের না, যিনি মাইক্রো বোঝেন না, ম্যাক্রো বোঝেন না, কিন্তু একজন একাডেমিশিয়ানকে কিন্তু গোল খাইয়ে দিতে পারেন। যিনি কূটনীতি বোঝেন না, অন্য কিছু করেন, তিনিও দেখবেন যে কূটনীতিতে প্রচুর পাক্কা লোককে ঘোলের মধ্যে ফেলে দিতে পারেন। এটা রাজনীতিবিদদের এই অভিজ্ঞতাটা আছে। কিন্তু এবারের পরিস্থিতিটা যে অন্তত ওই মুন্সিয়ানা না করে, বরং কে কি অ্যাচিভ করেছেন বা আরও করতে চান সেটা দেখান। ইশতেহারে কিন্তু দুটো দলে চমৎকার ইশতেহার দিয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা এত ঝগড়াঝাটি করেছেন, ইশতেহার নিয়ে কিন্তু আমরা খেয়াল করেছেন আলাপে যেতে পারিনি। তো ভাষা যতটুকু দেখেছি, আলাপগুলো চমৎকার, সাবজেক্টগুলো চমৎকার, তাদের একটা কম্পিটিশনও আছে। ছোট্ট উদাহরণ হিসাবে আপনারা আনি, প্রতিযোগিতাটা যদি এমন হয় যে কে কত ভালো করবেন, জামাত ইসলামের দিক থেকে একটা তখন নির্বাচনের মাঠে তাদের একটা ঘোষণা ছিল যে তারা ডিওটি ফ্রি গাড়ি নেবেন না, এমনকি সরকারি প্লটও নেবেন না। আজকে খেয়াল করলাম বিএনপিও কিন্তু তাদের শপথ নেওয়ার পরই যখন তারা বৈঠক করলেন, ওখান থেকে এই ঘোষণাটা দিলেন। চমৎকার, কিন্তু নেবেন কি নেবেন না নিশ্চয়ই তাদের নেয়ার ব্যবস্থা থাকবে। এটা বড় কিছু না, কিন্তু একজন এমপি বা মন্ত্রীর জন্য পূর্বাচলে একটি প্লট, এটা খুব বড় কিছু না। এটি প্রধান দুই রাজনৈতিক দলের কাছ থেকে আমরা একই জি, তার মানে কি বক্তব্য দেখেছি যে শেষ পর্যন্ত জামায়াত এবং বিএনপি দুজনেই বলছে যে আমরা কেউ ডিউটি ফ্রি, এটা কিন্তু প্লট, বিশাল ব্যাপার, একটা এটা একটা অ্যাচিভমেন্ট। তার মানে কিছু কিছু ভালো জায়গায় যে ভালোকে ভালো বলার একটা অভ্যাস তো শুরু হয়েছে। আর এবারের সংসদ একটা প্রাণবন্ত সংসদ হবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি পার্লামেন্ট বিট যতদিন কভার করেছি বা আগেরগুলো যতটুকু ঘটনা জেনেছি। কিন্তু উচ্চকক্ষ নিয়ে আসলে আপনার অবস্থান জানতে চাই। অবস্থান বলতে সেটা দুই দলের সম্মিলিত বোঝাপড়ার মধ্য দিয়ে হতে হবে। যে জুলাইতে কি বলেছিলাম, জুলাই ঘোষণায় কি আছে, এগুলোতে এর মধ্যে আপনি দেখেন প্রশ্নবিদ্ধ, কিন্তু এগুলো নিয়ে যত কথা বলবে তত গোলমাল পাকবে। আজকে বিএনপির দিক থেকেও যেভাবে তাদের অবস্থান ব্যাখ্যা করা হয়েছে, একটা মেসেজ তো পরিষ্কার, তারা করতে চায় না তা কিন্তু নয়। আর তাদের সেই 31 দফা সংস্কার প্রস্তাবেও কিন্তু কথা এগুলো আছে, একটা নতুন নয়। কিন্তু এখন গোলমাল পাকছে যেহেতু তারা পরস্পরকে একটা ল্যাং মারার একটা চেষ্টা করেন যে কোনো কিছুতে। তো যে কোনো কিছুতে ল্যাং মারা খাটে না, মানায় না সেটা। তাহলে তো আপনি সেই যেটা যাকে ফেসিবাদ বলছেন, ওই ফেসিবাদের দিকে যাচ্ছেন। সেটার ব্যাখ্যাটা তো চমৎকার, দুই কক্ষ সংসদ করার পেছনে, যে ওখানে একটা মেধার ভাণ্ডার বসবে আর একটা কক্ষতে, যারা হয়তো নির্বাচিত হতে পারেনি বা হতে পারবেন না কখনো। বাংলাদেশে কিন্তু এরকম অসংখ্য লোক আছেন, জনপ্রিয়, জ্ঞানী, গুণী, সৎ, কিন্তু পার্লামেন্টে যেতে পারেন না। কেন যেতে পারেন না, ওইটা আরেক বাস্তবতা, আমরা ওই আলোচনায় নাই যাই, যে নির্বাচনের মাঠে তারা ওইভাবে এক্সপার্ট না। তো এরকম একটা অবস্থা, দুটা দল যেমন আজকে যেটা বললাম উদাহরণ হিসাবে, তারা এই দল ওই দলকে ফলো করেছে সেটা বলবো না, অর্থাৎ ভালো একটা জিনিস বাছাই করেছে। তো সামনের দিনগুলোতেও যদি তারা বাছাই করতে থাকেন, আর বিএনপি যদি তার স্মার্টনেস কন্টিনিউ করতে পারে, বিএনপির গভর্নমেন্ট অবশ্যই স্মার্ট গভর্নমেন্ট হবে নিঃসন্দেহে, যে নামগুলো এর মধ্যে আমরা পেয়েছি। আবার জামাত ইসলামীতে যারা আছেন ম্যাক্সিমামে কিন্তু হাইলি এডুকেটেড, ব্যাপক পড়াশোনা জানেন তারা,
তাদের মেধা বুদ্ধি নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু গোলমাল পাকছে কিন্তু দুই দলের পাকনামির কারণে। সোজা বাংলা কথা যেটা, এটা পাকনামির সময় নয় এখন। অদ্যত তারা নিজেদের হিম্মতকে, নিজেদের সক্ষমতাকে সুন্দরভাবে উপস্থাপনা করতে পারেন। ৭৩ পার্লামেন্টে সম্ভবত মাত্র একজন সংসদ কাঁপায় রাখতেন বিরোধী দলের, সুরঞ্জিত সেনগুপ্ত, আর সব ছিল আওয়ামী লীগ। জি, তো এবার সংসদে কিন্তু জামাত আছে অনেকগুলো আসনে, এনসিপি আছে ৫-৬টা আসনে, স্বতন্ত্র আছেন কয়েকজন। তারা চাইলে সংসদকে প্রাণবন্ত রাখতে পারবেন। ছায়ার মতো লেগে থাকা, যেটা রাষ্ট্রবিজ্ঞানে যেটাকে আমরা বলি ছায়া সরকার, সেটা গভর্নমেন্ট, ছায়া মন্ত্রিসভা ছায়া তারা তো মন্ত্রিসভা, ঘোষণা তো দিয়েছে সেটার যে চর্চাও ছায়া তো শুরু মন্ত্রিসভা হতে করা পারে। হবে। জি, সেটার চর্চাও শুরু হতে পারে। আর তারুণ্য শব্দটাকে শুধুই এনসিপি তরুণ, এই বয়ানটা বোধহয় ঠিক না, কারণ বিএনপিতেও প্রচুর তারুণ্য আছে, কিন্তু সব রাজনৈতিক দলই আছে, সব দলে তরুণরা আছে, তো বিএনপিতে থাকবেই, আরো সেখানে স্মার্ট তাদের- তারুণ্য আছে। তো ওই ক্ষেত্রে এনসিপির প্রতি প্রধান উপদেষ্টা তার বিদায়ী ভাষণে একটা আহ্বান জানিয়েছেন। আমারও খুব নজর কেড়েছে আহ্বানটার প্রতি, যে এই জুলাই যোদ্ধাদের প্রতি সবাই যেন একটু, তাদেরকে যেন, তাদের স্মৃতিটা যেন সবাই মনে রাখে, যারা আছেন তাদেরকেও যেন একটু স্নেহের চোখে দেখা হয়। এই আহ্বানটা অত্যন্ত যৌক্তিক। যাদের জন্য এই আহ্বান জানানো হয়েছে, জুলাই যোদ্ধা যাদেরকে আমরা বলি, যারা জীবিত আছেন বা এনসিপি নামে যারা আছেন, তাদের প্রতি সহমর্মিতা যেমন দরকার আছে, তাদেরও দরকার আছে অন্যদের সহমর্মিতাটা আদায় করে নেয়ার। জি, আপনার কাছে আমি আবারও আসবো। আপনি জুলাই যোদ্ধাদের কথা বলছিলেন, আহ্বানের কথা বলছিলেন, তাদের অবদানের কথা বলছিলেন। আমি এই প্রসঙ্গে ডক্টর শিবির আহমেদের কাছে যাওয়ার আগে আমি একটি বক্তব্য না ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, আমি সেটি একটু উল্লেখ করতে চাই। মাহফুজ আলম, আমাদের সাবেক তথ্য সম্প্রচার উপদেষ্টা, তিনি বলেছেন জাতীয় সংসদ নির্বাচনকে বাটোয়ারার নির্বাচন হিসেবে আখ্যা দিয়েছেন সাবেক তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। পাশাপাশি এই নির্বাচনকে মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি। তার ফেসবুক স্ট্যাটাসটা আমি একটু উল্লেখ করতে চাই। বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন। বাটোয়ারা করে দেয়া আর মেনে নেয়া বাটপাররা একদিকে আর জনগণ অন্যদিকে। দুঃখ লাগে ছাত্রদের জন্য, কত কম দামে তাদেরকে বিক্রি করে দিল। তিনি আরও লেখেন, জনগণের ন্যায্য লড়াই এখন এই বাটপারেরা হাপুস করে দিবে পিআর ক্যাম্পেইন আর মিডিয়া ম্যানিপুলেশনের দৌলতে। আল্লাহ এদেশের জনগণকে রক্ষা করুন। ডক্টর শিবির আহমেদ। উনি বাটোয়ারার নির্বাচন বলতে কি বুঝাচ্ছেন এটা তো আমি ক্লিয়ার না। উনি হয়তো বোঝাতে চাচ্ছেন যে সরকার দল বিরোধী দলের মধ্যে ভাগ বাটোয়ারা করে আসন নেওয়া হয়েছে, এরকম একটা ইঞ্জিনিয়ারিং এর ইলেকশন হয়েছে, এরকম কিছু না, ভাগ বাটোয়ারা বলতে বোঝাপড়া বোধহয় মিন করেছেন, যে ভাগে যোগে ভোগ করা, যেটা আর কি। হ্যাঁ, যেহেতু উনি বাটপারও বলছেন, তার আবার মানে হচ্ছে, বাটপাড়া বলেছেন। হ্যাঁ, তার মানে হচ্ছে উনি বুঝাতে চাচ্ছেন যে নির্বাচনটা বলছেন মানে যে দুঃখ জনগণের- লাগে ছাত্রদের জন্য, কত কম দামে তাদেরকে বিক্রি করে দিল। মানে ওনার অভিযোগ যদি এরকম হয় যে হতাশা দেখতে পাচ্ছি, ওনার অভিযোগ কতটা প্রমাণ ভিত্তিক বা কতটা ওনার পারসেপশন এটা জানি না, কিন্তু ওনার অভিযোগ হচ্ছে যে সরকার এবং বিরোধী দল মানে দুই জোটের মধ্যে সমঝোতা, সরকারের মধ্যস্থতায় বা কোনো ডিপ স্টেটের মধ্যস্থতায় কোনো ধরনের মধ্যস্থতা হয়ে ভাগবাটোয়ারা করে আসন দিয়েছে। আমি এটাকে সঠিক বলে মনে করি না। যে এভাবে এটা যদি হয় তার মানে তো হচ্ছে যে পুরো নির্বাচনটাই একটা নাটক, জনগণের মতের প্রতিফলন এখানে পড়ে নাই, এটা তো সত্য না। জনগণের মতের প্রতিফলন এখানে আমরা দেখেছি, জনগণ ভোট দিয়েছে এবং ভোট সুস্থ হয়েছে। কিছু আসনের জন্য অভিযোগ এসেছে, এনসিপি জামাতের পক্ষ থেকে 30টা আসনের ব্যাপারে তারা অভিযোগ করেছে যে এই 30টা আসনে পুরো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করাটা আমি মনে করি না, এটা ইনসাফ হবে না পুরো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। যদি ওই 30টা আসনের গণনায় কোনো ধরনের কারচুপি করেও থাকে, ইঞ্জিনিয়ারিং করে থাকে, সেটা হতে পারে, অস্বাভাবিক না। কিন্তু এটা দিয়ে যে একদম সব রাজনৈতিক দলগুলো মিলে মিশে করেছে এরকমটা বলা যায় না, বরং জামাত এনসিপি বলেছে যে ডিপ স্টেট থেকে বা নির্বাচন কমিশন থেকে এটাকে বিএনপির পক্ষে করা হয়েছে, বিএনপিকে অ্যাবসলিউট মেজরিটি 2/3 মেজরিটি দেওয়ার জন্য। তাদের দাবি যদি ওই 30টা আসন বিএনপি না পায় তাহলে তো 170-80 আসন বিএনপি পেত। এটা হয়তো আমাদের গণতন্ত্রের জন্য আরও বেটার হতো যদি আমরা ফেয়ারে ইলেকশন করে বিএনপি 180 আসন নিয়ে সরকার গঠন করতো। সেক্ষেত্রে 2/3 মেজরিটি হলে যে আশঙ্কাগুলো আমরা করি সেই আশঙ্কা থেকে আমরা বেঁচে যেতাম। তো এইটা তো তাদের অভিযোগ, এবং কোনো জায়গায় অভিযোগের পক্ষে তারা কিছু সমর্থন দেখিয়েছেন যে ট্যাম্পারিং করা হয়েছে, গণনা থামিয়ে দেওয়া হয়েছে। যেমন ঢাকায় কিছু আসনের ক্ষেত্রে এরকম বলা হয়েছে যে মাঝখানে গণনা বন্ধ করে দেওয়া হয়েছে, একবার একজনকে বিজয়ী ঘোষণা করে পরে আবার আরেকজনকে ঘোষণা করা হয়েছে। কিছু জায়গায় ভোটার
যে হিসাবগুলো কাউন্টগুলো যেখানে লিখেছে সেই পেপারে ট্যাম্পারিং দেখা গেছে, পোলিং এজেন্ট ছিল না অনেক জায়গায়, পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে, এই ধরনের এই কয়েকটা আসনকে নিয়ে, ওটা ধরেন 10%, 300-র মধ্যে 30 হলে 10%। সো আমরা বলতে পারি যে যদি ওটাকে অভিযোগটাকে আমলে নিয়ে আমরা এটা গুরুতর অভিযোগ ডেফিনেটলি ইঞ্জিনিয়ারিং করা, তাহলে 10% আমরা বলতে পারি যে এখানে নির্বাচনটা ত্রুটিযুক্ত হয়েছে। কিন্তু ওভারঅল একদম সব আসনগুলোকে ত্রুটিযুক্ত নির্বাচন আমরা বলতে পারি না। সেটা যদি হয়, ওই 30টা আসন ত্রুটিযুক্ত হয়, তাহলে স্টিল বিএনপি ক্ষমতায় আসতো, কিন্তু বিরোধী দলটা আরেকটু শক্তিশালী হতো সংসদে আসনের ভিত্তিতে। তো এটা নিঃসন্দেহে ব্যাপার, আমি ওনার সাথে পুরোপুরি একমত না। আর যেটা উনি বলছেন যে বিরোধিতার নাটক করছে, এটাও ওনার অভিযোগ যদি সত্য হয় যে ভাগবাটোয়ারা করে নিয়ে এখন বিরোধিতা করছি, তাহলে ওনার অভিযোগ সত্য, কিন্তু আমি মনে করি না এটা সত্য অভিযোগ। আমি মনে করি বিরোধী দলের বিরোধিতা করা উচিত এবং সেটা সিরিয়াসলি দেশকে কার্যকর রাখতে, সংসদকে কার্যকর রাখতে, দেশের কল্যাণের জন্যই বিরোধী দলের বিরোধিতা করা উচিত। এখানে আমরা ভালো কিছু জিনিস দেখছি, যে কামাল ভাই যেটা উদাহরণ দিলেন যে জামায়াত একটা ভালো প্রস্তাবনা নিয়ে আসছে যে আমরা যদি নির্বাচিত হই ডিউটি ফ্রি গাড়ি নিব না, এটা জামায়াতের আমির অনেক আগেই ঘোষণা দিয়েছেন সমাবেশে, এবং নির্বাচন হওয়ার পরেও তারা বলছেন যে আমাদের যারা এমপিরা নির্বাচিত হচ্ছে তারা ডিউটি ফ্রি, এ ধরনের প্লট, ডিউটি ফ্রি গাড়ি, এগুলো এই সুবিধাগুলো নেবে না, এটা রাষ্ট্রের সম্পদ সঞ্চয় হবে নিঃসন্দেহে। এবং বিএনপি এটা ফলো করেছে, দ্যাটস আ গুড অ্যাপ্রোচ। আমি মনে করি যে এই যে সরকার যে বিরোধী দলের সব ফেলে দিবে বা বিরোধী দল সরকারের সব কিছুকে নাকচ করবে, এই কালচার থেকে তো আমরা বের হচ্ছি। সো আমি মনে করি জামায়াত একটা সুন্দর এক্সাম্পল দেখিয়েছে এবং বিএনপি সেটা গ্রহণ করেছে। নানা জনে হয়তো এটাকে কপি করা বা ইয়ে করা বলতে পারে, কিন্তু আমি মনে করি না এগুলো কোনো কথা, বরং এটা কথা হচ্ছে যে আমরা ভালোর ব্যাপারে একমত হয়েছি। তারপরে হচ্ছে যে যেমন জামায়াত বলেছে আমরা ছায়া মন্ত্রিসভা করব, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে আমরা এটাকে ওয়েলকাম করি, কারণ উন্নত বিশ্বে এ ধরনের এক্সাম্পল আছে ছায়া মন্ত্রিসভা করার। তো এইটা তো আমি দেখি যে এইটা বিরোধী দল সরকার দলের মধ্যে আমরা ঐক্যমত্য দেখছি অনেক কিছুতে, বা অ্যাপ্রিসিয়েট করছে। আর যেটা জুলাই যোদ্ধাদের ব্যাপারটা আসছে, এই ব্যাপারটা হচ্ছে সেন্সিটিভ, যেটা ওনার এই স্ট্যাটাসে উনি লিখেছেন। জুলাই যোদ্ধাদেরকে মূল্যায়ন করা, তাদের বিচারগুলো কন্টিনিউ করা, তাদের যে দাবিগুলো ছিল, সংস্কারগুলো, সেগুলো কন্টিনিউ করা, আমি মনে করি এটাই হচ্ছে তাদেরকে সম্মান দেখানো সবচেয়ে বড় উপায়। তাদেরকে সম্মান দেখানো মানে আমি এটা বলবো না কখনো যে তাদের জন্য একটা কোটা ইন্ট্রোডিউস করেন, এটা আমরা চাই না, কারণ এটার বিরোধিতা করেই আন্দোলন হয়েছে। তাদেরকে সম্মান করা বলতে হচ্ছে এখনও যারা আহত আছে, চিকিৎসা দরকার, তাদের চিকিৎসাটা এনশিওর করা, যাদের একদমই খারাপ অবস্থা অর্থনৈতিকভাবে, তাদেরকে সরকার থেকে যে কোনো ধরনের ভাতা বা সাপোর্ট দেয়া, এটা দরকার। আর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই বিচারটা কন্টিনিউ করা, আমাদের বিচার যেন বন্ধ না হয়ে যায়। কোনো ধরনের আতাত, কোনো ধরনের চাপ, কোনো দেশি বিদেশি শক্তির চাপে যেন এই গত 15 বছর ধরে চলা গুম, খুন, হত্যা, এগুলোর বিচার যেমন হচ্ছে, একই সাথে জুলাইয়ের যে গণহত্যা হয়েছে সেটার বিচার হচ্ছে, এই বিচারটা যেন বন্ধ না হয়। এবং সংস্কারের ব্যাপারেও বিএনপির কমিটেড থাকা উচিত, যে এই জুলাই যোদ্ধাদের জুলাইয়ের আন্দোলনের মাধ্যমেই কিন্তু বিএনপি রাজনীতিতে আবার আসতে পারছে। বিএনপি, খালেদা জিয়া মুক্তি পাইছেন, তারেক রহমান মামলাগুলো খালাস হয়েছে, উনি দেশে আসতে পারছেন, এখন প্রধানমন্ত্রী হয়েছেন। সো জুলাইকে যদি আমরা অস্বীকার করি তাহলে তো আমরা নিজের সাথে নিজে গাদ্দারি করছি। তো এই জিনিসটা করা উচিত হবে না। জুলাইয়ের যে আকাঙ্ক্ষাগুলো আছে, সংস্কারের দাবিগুলো আছে, এই সংস্কারগুলো বিএনপির করা উচিত। আজকে বিএনপি সরকার দলে, আবার তো হয়তো একদিন বিরোধী দলে যাবে। বিএনপি আজকে যদি বলে যে আমি উচ্চকক্ষে আমি আমার মতো করে ডিসিশন নেব যে আমি সংসদে আসনের ভিত্তিতে উচ্চকক্ষ করব, আরেক সময় বিএনপি যদি বিরোধী দলে চলে যায়, তখন তো সে আবার চাইবে যে না, ভোটের পার্সেন্টেজের ভিত্তিতে হোক। তো এমনভাবে করা উচিত। উচ্চকক্ষে দেখেন এখনও বিএনপি কিন্তু মেজরিটি পাবে, যেহেতু ভোটের পার্সেন্টেজে তারা বেশি। সো তাদের এমন করা উচিত না যে আমি কয়েকটা আসন বেশি পাবো, এই জন্য জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে বা সংস্কার প্রস্তাবনার বিরুদ্ধে গিয়ে আমি কিছু করে ফেলবো, যেটা পরবর্তীতে আমার জন্য কাল হবে বা মানুষের কাছে আমি গাদ্দার হিসেবে প্রতীয়মান হব। তো আমি মনে করি উচ্চকক্ষের যে ধরনের প্রস্তাবনা ছিল ভোটের প্রপোর্শনের ভিত্তিতে সেভাবে করা উচিত। কারণ নিম্নকক্ষ আর উচ্চকক্ষ যদি একই হয় প্রপোর্শনেটলি, নিম্নকক্ষের যতজন সদস্য উচ্চকক্ষে সেই একই অনুপাতে সদস্য হয়, তাহলে তো আসলে আমার আরও 100 জনকে এখানে নিয়োগ দেওয়ার কোনো দরকার নাই। রাষ্ট্রের সম্পদ অপচয় করা, এদের বেতন ভাতা দিতে হবে, অন্য অন্য সুযোগ সুবিধা দিতে হবে, তাহলে আমি কেন দিব? তাহলে তো নিম্নকক্ষই এনাফ আমার জন্য। উচ্চকক্ষের প্রশ্নটাই তো আসছে সেখানেই, যে নিম্নকক্ষের বাহিরে গিয়ে ভোটের প্রপোর্শনে গিয়ে সেটা করবে। তো আমি মনে করি ভোটের অনুপাতে করা উচিত, এবং যেটা আমাদের জুলাই সনদের বা গণভোটের প্রশ্নে যে আলাপ ছিল সেটাকে সম্মান করেই করা উচিত। জি, কামাল ভাই, আপনি নিশ্চয়ই শুনছিলেন যে শব্দগুলো খুব হৃদয় বিদারক কয়েকটা শব্দ আছে, কয়েকটি শব্দ, কষ্টকর শব্দ আছে এবং খুব ক্ষোভের কিছু শব্দ আছে, হতাশার কিছু শব্দ আছে।
কেন তিনি হঠাৎ করে এই ক্ষোভের বহিঃপ্রকাশ কেন তিনি ওনার এটি এই পোস্টে দিয়েছেন তিনি মঙ্গলবার দুপুর 1:50 দিকে, যেটি শপথ হওয়ার পরে। ওনার জায়গা থেকে ওনার এই ধরনের প্রতিক্রিয়া কিছুটা স্বাভাবিক, কারণ তিনি তো জুলাই যোদ্ধা একজন, তিনিও নিপীড়িতদের একজন। তো আবার এবারের মতো আগেরবারও কিন্তু তিনি দল দুটোকেই, বিএনপি এবং জামাতকে একই রেঞ্জে গালমন্দ করেছেন। তখন কিন্তু এই ধরনের শব্দ ব্যবহার করেননি। বিশেষ করে উপদেষ্টা থাকা অবস্থায় তিনি বলেছিলেন যে আমাদের এই আমলাতন্ত্রকে, বিশেষ করে ভারী ভারী পদগুলো ডিসি, এসপি, ওসি, যেগুলো দুটো দল ভাগাভাগি করে নিয়েছে, তার ওই অবস্থান থেকে ওই তথ্য উপদেষ্টা ছিলেন, ওই তথ্য দেয়া কিন্তু খুব ঝুঁকিপূর্ণ ছিল। তো তাতে আমরা খেয়াল করেছি এতে তার সমস্যা হয়নি, কিন্তু সরকার থেকেও তাকে কিছু বলা হয়েছে বলে আমরা জানি না, বা দু দল থেকেও খুব আপত্তি করা হয়নি। যে বেশি বিএনপি নিয়েছে, জামাতও যথেষ্ট নিয়েছে, ফাঁকে এনসিপিও দু একটা নিয়েছে। অর্থাৎ এগুলো আমরা তথ্যমূল্য হিসাবে যদি নিয়ে নেই, তথ্য পেলাম। এরপরে তিনি ধারণা ছিল, কেউ কেউ বাজারে একটা হাইপ ছিল যে তিনি এনসিপিতে আসেননি। তিনি পদত্যাগের পর বা তার মেয়াদের পর তিনি দেখা গেছে নিজের মতো করে আছেন। তো তার আরেকটা আইডেন্টিটি কিন্তু আমরা ভুলে যাচ্ছি। প্রধান উপদেষ্টা তার পিঠ চাপড়ে বিশ্বসভায় গিয়ে বলেছিলেন যে তিনি জুলাই আগস্ট আন্দোলনের মাস্টার মাইন্ড। তখনও তিনি কিন্তু এক ধরনের একটা চিহ্নিত হয়ে গেলেন, প্রকারান্তরে অনিরাপদ হয়ে গেলেন। ঠিক এই সময়ে এসে আবার তিনি একটা বোমা ফুটানালেন, কিন্তু এখানে আবেগঘন কথাও আছে, গালমন্দও আছে। তো আবেগের জায়গাটা কিন্তু যথার্থ, কারণ এই জুলাই যোদ্ধাদের প্রতি আবেগ থাকারই কথা, অবজ্ঞা থাকা উচিত নয়। আর যেটা বলেছেন দুই দলকে গালমন্দ করতে গিয়ে যে ভাগাভাগি করে নিয়েছেন, এটা খুব একটা অস্বীকার করার সুযোগ নাই, যেহেতু আওয়ামী লীগ দেশে নেই। তো দুই প্রধান দুই রাজনৈতিক দলের দলকে মধ্যে তিনি ভাগাভাগিটা হবে। কথা বলেছেন। তো যত বিতর্ক থাকুক, সমালোচনা থাকুক, নির্বাচনটা তো হয়েছে। যে নির্বাচনটা নিয়ে একটা সংশয় ছিল, সন্দেহ ছিল, উচ্চকক্ষ নিয়ে আসলে আপনি কি দেখছেন? আমি আশাবাদী যে অন্তত শুরুটা করেন। সেটা কিভাবে সেটা ভোটের অনুপাতে করেন আর আসনের অনুপাতে করেন, অন্তত শুরুটা করে দেন। আর সেটা এই কথাও তো সত্য, সংবিধানে যে নেই এটাও তো সত্য, জুলাই সনদে আছে, আবার এটাও সত্য। অর্থাৎ এখানে বোঝাপড়া খুব জরুরি। কোন অনুপাতে করা উচিত আসলে? এটি নিয়েই তো আসলে অনুপাতটা হবে বোঝাপড়া দিয়ে। দুই দল যদি এক জায়গায় বসতে পারে, বোঝাপড়াটা আসলে কোন দিকে আসবে? ছাড় দিতে হবে ভোটের সংখ্যা না আসনের সংখ্যা, এটি নিয়ে এই দুই জায়গায় তাদের মধ্যে বিভক্তি, টানাপোড়েন। অর্থাৎ যেটা বলছিলাম যে তারা খুদ ধরাটা বন্ধ করতে হবে, অন্তত শুরুটা করলে। এই যে নির্বাচনটার প্রশ্নে যে কথা বলছিলাম, যে অন্তত শুরুটা হয়েছে, আমরা আশা করবো আগামী নির্বাচনটা আরও প্রশ্নমুক্ত হবে, আরও অংশগ্রহণমূলক হবে। যেখানে হচ্ছেই না, হওয়ার আগেই যখন এই বয়ান শুরু হয়, কিভাবে হবে, এটা হলে সেটা হবে না, সেটা হলে এটা হবে না, কয়েকদিন কিন্তু এই ধরনের এই দাবিনামা আমাদেরকে কিন্তু খুব সংশয়ে ফেলেছিল, যে আগে এটা হতে হবে, পরে ওইটা, বা এটা না হলে সেটা নয়। ডিসেম্বরে নির্বাচন হলেও হবে, ফেব্রুয়ারিতে হলেও হবে, মাঝে দিয়ে কিন্তু কেউ কেউ বলতে শুরু করেছিলেন না হলেও হবে। অর্থাৎ না হলেও হবে যেন না হয়, অন্তত হওয়া শুরু করুক। আর এটা বাইরের থেকে কেউ আরোপ করে হবে না, এটা দুই দলকেই সিদ্ধান্ত নিতে হবে। কারণ এই সংসদে ভোটের অঙ্কে এক ধরনের অনুপাত, আসনের অঙ্কে আরেক ধরনের অনুপাত। হয়তোবা তারা বসলে, রাজনীতিবিদরা বসলে এমন সমস্যা নেই বাংলাদেশে বা পৃথিবীতেই নেই যেটার ফয়সালা না আসে। তারা একসাথে বসুক, দেখবেন ফয়সালা বের হয়ে যাবে, আসতে বাধ্য। রাজনীতিবিদরা যত দ্রুত একটা ফয়সালা রচনা করতে পারেন, বের করতে পারেন, অন্য কোনো প্রফেশন থেকে সেটা পারে না। এবং যুগে যুগে এটা প্রমাণিত, কোনো ফয়সালা সংবিধান দিয়ে আসেনি এই ধরনের, অথবা আইন দিয়েও আসে না, সেটা বোঝাপড়ার মধ্য দিয়ে আসতে হয়। তো এই দল দুটো যদি তাদের ত্যাগের কথা মনে করেন, একটু একটু তাদের নির্যাতন, নিপীড়ন, কষ্টের কথা মনে করেন, নিশ্চয়ই একটা ফয়সালায় তারা আসতে পারবেন। জি, আপনার কাছে আমি আবার ডক্টর শিব্বির আহমেদের কাছে আসতে চাই। এবার নির্বাচনে ইসলামী দলগুলো নিয়ে বেশ আলোচনা আছে এবং তাদের একটু উত্থান আছে, সেটিও আমরা পরিসংখ্যানেও দেখছি এবং ভোটের দিক থেকেও আমরা দেখছি। আপনার কাছে কি মনে হয় আসলে এই উত্থানটা কি তাদের জন্য ধরে রাখাটা কতটা চ্যালেঞ্জিং হবে মনে করেন আপনি? এটা ইসলামী রাজনৈতিক দলগুলোর যে উত্থান বলি আমরা, এটাকে উত্থান বলতে পারি, অথবা বলতে পারি যে তাদের যে গণভিত্তি তৈরি হয়েছে জনগণের মাঝে, সেটাও বলতে পারি। চিরাচরিত মতোই জামাত সবচেয়ে বড় দল হিসাবে আবির্ভূত হয়েছে, আগেও ছিল ইসলামী দলগুলোর মধ্যে বড় দল। এবারে আমরা দেখেছি সেকেন্ড হাইস্ট দল হিসাবে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, তারা দুটো করে আসন পেয়েছে। থার্ড হাইস্ট দল হিসাবে
চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা দল পেয়েছে। মোটামুটি এই 4টা দলেই হচ্ছে ইসলামী দলগুলোর প্রতিনিধি হিসাবে সংসদে আসন পেয়েছে। এর বাইরে বিএনপির সাথে একটা ইসলামী দল ছিল জমিয়ত, ওনারা কোনো ইসলামী আসন আন্দোলনও পাননি। বোধহয় দুটা। ইসলামী আন্দোলন একটা, ইসলামী আন্দোলন একটা, খেলাফত মজলিস একটা, বাংলাদেশ খেলাফত মজলিস একটা, দুইটা। খেলাফত আন্দোলন আছে একটা, হ্যাঁ। জি, খেলাফত তো আন্দোলন একটা এর বাইরে জামাত জোটে আরো কিছু ইসলামী দল ছিল, তারা আসন পাননি। আর খেলাফত মজলিস পেয়েছে, বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে, চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে। তো এই 4টা দলকে আমরা যদি প্রধান 4টা ইসলামী রাজনৈতিক দল বলি, সংসদে একসাথে প্রতিনিধিত্ব করতেছে। এটাও প্রথমবারের মতো বলা যায় যে 4টা রাজনৈতিক ইসলামী রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব যাচ্ছে সংসদে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যেটা আমি আগেও একবার মেনশন করেছিলাম, যে যেটা মনে করা হয় যে ইসলামী রাজনৈতিক দলগুলোকে নারীরা ভোট দিবে না, কিন্তু আমরা দেখলাম যে জামাত নারীদের ভোট বেশি পেয়েছে, যে 1600 আসন নেত্র নিউজ অ্যানালাইসিস করেছে। এবং তরুণদের আরবান মিডল ক্লাসে জামাতের যে সমর্থন এবার বেড়েছে, এটা আমরা অতীতে দেখিনি। যে জামাত কিন্তু ঢাকায় কখনো আসন পায়নি অতীতে, এবারই প্রথম পেল, এবং একদম বলা যায় চমক যে ঢাকার অর্ধেক এখন জামাত। তো এইটা আমি মনে করি জামাতের যে গ্রহণযোগ্যতা, এটা অনেক 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 জনগোষ্ঠীকে কানেক্ট করতে পেরেছে, যা আমাদের গ্রহণযোগ্যতা বেড়েছে নানান শ্রেণীর মানুষের কাছে। তো এটা নিঃসন্দেহে তাদের ধরে রাখার একটা চ্যালেঞ্জ তো থাকবেই, যে তারা যে ধরনের ইশতেহার দিয়ে, যে ধরনের বক্তব্য দিয়ে জনগণের কাছে পৌঁছেছে, সেই বিষয়টি জনগণের কাছে আসলে ধরে রাখা, বাস্তবায়ন করা। এখন জনগণের কাছে বলা যায় এবারেই প্রথমবারের মতো তারা জনগণের কাছে এতটা পৌঁছতে পেরেছে। এর আগে নানানভাবে নিপীড়নের মধ্যে তারা ছিল, দল অত বড় ছিল না, বা মিডিয়ার অ্যাটেনশন ছিল না, সে কারণে বৃহৎ জনগোষ্ঠীর কাছে তারা পৌঁছতে পারেনি। তাদের ব্যাপারে অনেক রকমের মিসকনসেপশন বাজারে প্রচলিত ছিল। সবচেয়ে মিসআন্ডারস্টুড একটা পার্টি হিসেবে ছিল, যেটা ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে মিথগুলো ভাঙা শুরু করলো, যে তরুণরা, নারীরা জামাতকে পছন্দ করা শুরু করছে। তো আমি মনে করি এটা জামাতের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট এবারে নির্বাচনে। সো তাদেরকে চেষ্টা করতে হবে যে এটা যেন তারা ধরে রাখতে পারে। আসলে সরকার বিরোধী দল সবার জন্যই চ্যালেঞ্জ, যেটি সামনে অপেক্ষা করছে, যেটা আমরা মনে করি। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।